হিউম্যান স্কিলসগুলো যেটা আমাদের কোনো ইউনিভার্সিটিতে বা কোনো স্কুলে শেখানো হয় না। আচ্ছা, গোবিন্দা কেন? কোনো মাথা লাগে না ওকে বুঝতে। আচ্ছা, চুপচাপ দেখতে থাকো, এন্টারটেনমেন্ট হতে থাকবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাইলা হিয়ার। ওয়েলকাম টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েল। আজকে আমাদের সাথে আছে ভেরি স্পেশাল গেস্ট শুভ চৌধুরী, যার ফার্স্ট লাভ স্টিল গল্ফ, নট আইটি বোর্ডরুম। লেটস ওয়েলকাম শুভ চৌধুরী। হ্যালো শুভদা, লেটস ওয়েলকাম টু মাই শেয়ার। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। আমাকে ইনভাইট করার জন্য আমি আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য শো টুডে। তাহলে তোমাকে আমি শুভদা বলেই ডাকছি। নিশ্চয়ই। কেমন আছো বলো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। আজকে তোমার কাছ থেকে একটু জানতে চাই তোমার ছোটবেলা, তোমার অস্ট্রেলিয়ায় আসা, তোমার জীবনের কিছু আপস অ্যান্ড ডাউন। নিশ্চয়ই। তাহলে শুরু করি তোমার কলকাতার জীবন নিয়ে। ওকে। আচ্ছা বলো। কলকাতায় জন্ম, কিন্তু প্রথম 6 বছর আমি থেকেছিলাম হলদিয়ায়। আচ্ছা আচ্ছা, কেন? তার কারণ ওখানে আমার বাবার ব্যবসা ছিল। আচ্ছা আচ্ছা তো 6 বছর পরে মা বাবার মনে হলো ছেলের ভালো এডুকেশন লাগবে, আচ্ছা আচ্ছা তাই কলকাতায় শিফট করলাম। আচ্ছা আচ্ছা সাউথ পয়েন্টে ভর্তি হলাম, সাউথ পয়েন্টে স্কুলিং। সাউথ পয়েন্টে পড়েছি বটে, কিন্তু মন চিরকাল খেলাধুলোর পেছনেই ছিল। আচ্ছা, তুমি স্পোর্টস খুব পছন্দ করো? প্রচন্ড। আচ্ছা আচ্ছা। তো পড়াশোনা কতটা করেছি জানি না, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, টেনিস, ক্যারাটে, সুইমিং, আর এখন গলফ আচ্ছা আচ্ছা। খুব ভালো মতন খেলেছি। ওকে। আচ্ছা খুব মজা করে খেলেছি আর এখনো খেলি। আচ্ছা আচ্ছা। তো তুমি পুরো এডুকেশনটা কি তোমার সাউথ পয়েন্টে, মানে ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর 12? ইয়ার 12 কমপ্লিট করেই আচ্ছা আমি আচ্ছা। চলে এসেছি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে তো ইয়ার 12-এর পরে অস্ট্রেলিয়া মানে কি ভেবে বা কি চিন্তা করে করেছিলে? ভালো কোয়েশ্চেন। অস্ট্রেলিয়ায় দুটো চয়েস ছিল আমার ইয়ার 12-এর পরে, একটা হলো আচ্ছা। ব্যাঙ্গালোর, একটা হলো অস্ট্রেলিয়া। কলকাতা নয় কেন? কলকাতায় ডেফিনেটলি হ্যাঁ, হ্যাঁ। তখন একটা রব উঠেছিল যে যদি আচ্ছা। আইটি না পড়তে পারো জীবনে কিছু করতে পারবে না। ওই আইটি বুমটা যখন ইন্ডিয়াতে পুরো। সব ছেলে মেয়েরা আইটিতে চাকরি একেবারে। করছে। আচ্ছা, ওইটা মানে একটা। কম্পিউটার সায়েন্স পড়লেও কিছু হবে না, আচ্ছা, আচ্ছা। আইটি পড়তে হবে। ওকে ওকে। যদিও অনেক লোকেই জানতো না আইটি মানে কি, হ্যাঁ, তো হ্যাঁ। আমাকেও আইটি পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। তো চান্স পেলাম শুধু ব্যাঙ্গালোরে, আচ্ছা আচ্ছা। আর একটা কানেকশন এলো যে তুমি অস্ট্রেলিয়াও যেতে পারো। ওকে, বাট তুমি বললে তুমি স্পোর্টসে খুব ভালো ছিলে, তো তুমি সেখান থেকে জাস্ট বাবা মা বললো আইটি তো পড়তে হবে, মেনে নিলে? কি করব, স্পোর্টসে খেলার তখন সুযোগ সুবিধা তো সেরকমভাবে ছিল না। অপরচুনিটি, কারেক্ট। আর কলকাতার একজন বাবা মাকে মেনে নেওয়া যে ছেলে সারা বছর ক্রিকেট খেলবে, হ্যাঁ হ্যাঁ। ওটাও তখন একটু ডিফিকাল্টি ছিল। বাট তোমাদের কলকাতা থেকে আই গেস সৌরভ গাঙ্গুলি আছে, যার কান্ট্রিতে লাইক যার স্টেতে এত ভালো একজন ক্রিকেটার আছে, and যার খেলা সবাই আমরা বসে দেখি। সেখানকার লোক হয়ে তুমি বলছো বাবা মা মেনে নেবে না ক্রিকেট? হ্যাঁ, 2 কোটি লোকের মধ্যে একজন ডেফিনেটলি আছে। হ্যাঁ হ্যাঁ। আর আরেকজন তুমিও হতে পারতে। তুমি একটু হয়তো এটা জানো না যে সৌরভ গাঙ্গুলির পরিবার আচ্ছা। পুরো স্পোর্টসের সঙ্গে জড়িত। ও তাদের আচ্ছা কানেকশনস, তাদের অনেক কিছু প্রচন্ডভাবে দৃঢ় আচ্ছা কলকাতায়। আচ্ছা আমার সেটা ছিল না, আচ্ছা আচ্ছা। আর অতটা রিস্ক হয়তো আমি নিজেও নিতে পারিনি। রেডি ছিলে না। ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা। তো তারপরে তুমি ব্যাঙ্গালোর অ্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়াকে চুজ করলে? অস্ট্রেলিয়া আমি চুজ করিনি, আমার বাবা চুজ করেছিলেন। বলে তিনি খুবই ভিশনারি ছিলেন। আচ্ছা আচ্ছা। তিনি বলেছিলেন যে বেরো দেশ থেকে, নিজে কিছু করে নাও। তাহলে তুমি বলো যে তোমার সময় মানে বাবা মা ওয়াজ মানে টেকিং অল দ্য ডিসিশন তোমার লাইফে, বা মানে ওই সময়টা বাবা মাই বুঝে নিত কি ভালো হবে? অ্যাবসলিউটলি। বাট সেটা কি সবসময় মানে এটা কি সবসময় পারফেক্ট হতো? মানে সবসময় ছেলে মেয়েরা হ্যাপি হতো বা কারেক্ট ক্যারিয়ার কি চুজ হতো? মানে তোমার কি ওপিনিয়ন?
আমার ওপিনিয়ন হলো ডেফিনেটলি এখন ওয়ার্ল্ড অনেক চেঞ্জ করেছে, এখন অনেক কিছু খুলেছে, বাবা মা অনেকটাই বোঝে। সব সময় তারা ঠিক হয় এরকম একেবারেই নেই। আমার ক্ষেত্রে সেটা ভালো হয়েছে এবং তাই জন্য আমি খুবই হ্যাপি, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় না, সুতরাং ইটস অ্যাবসলিউটলি কোশ্চেন মার্ক। হ্যাঁ হ্যাঁ, লেটস টক অ্যাবাউট অস্ট্রেলিয়া নাও। তুমি তো ইয়ার 12 এর পরেই চলে আসলে, তো কোথায় আসলে, কিভাবে শুরু করলে যদি একটু বলো। অ্যাডলেডে এলাম। ওয়াই অ্যাডিলেড, ওয়াই নট সিডনি? ওই অ্যাডলেডে কানেকশনটা যেটা হয়েছিল, আচ্ছা, আর মোরওভার যে বলেছিলেন ভুল বলেননি, যে অ্যাডলেড ইজ আ বেটার প্লেস, যে তুমি পড়াশোনা করার জন্য একটু কোয়াইট জায়গা, ইউ ক্যান ডেডিকেট ইউরসেলফ, পড়াশোনা করো, তারপরে যদি কাজের জন্য তোমাকে বেরোতে হয় তো ইউ ক্যান ডু ইট। বাট তুমি যখন এসেছিলে, তুমি কত বছর আগে এসেছো রাফলি? আমি 2000 এসেছিলাম। তো সেই সময় মানে অ্যাজ ফার আমি যতটুকু জানি যে এখনো অ্যাডিলেড অনেকটা কোয়াইট, সেই সময় তো অনেক কম বাঙালি ছিল আই গেস অ্যাডিলেডে। বলতে পারো গুণিয়ে 4-5টা ফ্যামিলি। ও, তুমি তার মধ্যে একজন। আমি ফ্যামিলি না, আমি ছিল না। তারপর কেমন, মানে কিভাবে শুরু হলো বা কেমন লাগলো? তো যখন এলাম তখন সত্যি কথা বলতে কি, যেভাবে আমরা ওখানে মানুষ হই, আমি জানতাম না মানে চাল থেকে ভাত হয়, বা একটা জামা পরার জন্য সেটাকে ধুতে হয়, ইস্ত্রি করতে হয়, বা বিছানার চাদর বদলাতে হয়। হ্যাঁ, তো প্রথম 1 বছর খুবই টাফ স্ট্রাগল করেছে। আমার একজন বন্ধু এখনো আছে, প্রজিত, ওর সঙ্গেই আমার রুমমেট ছিল, একসঙ্গে জার্নিটা করা। তো ম্যাগি আর টমেটো সস। বাট তোমার তখন মনে হয়নি ফিরে যাই, আমার দ্বারা হবে না? অনেকবার মনে হয়েছে, তাই জন্যই বন্ধুটার নাম দিলাম। একে অপরকে অনেক প্রেরণা দিয়েছি, ইন্সপায়ার করেছি করে। ফার্স্ট 2-3 ইয়ার্স ভেরি টাফ ছিল। ফিরে গেলে না কেন? ফিরে যেতাম, কিন্তু একটা মনের মধ্যে ছিল যে না, যখন বাবা এই ভিশনটা দেখেছে, এই ইন্সপায়ার করেছে, হ্যাভ টু ডু সামথিং। তো তোমার মনে হয় যে ছেলেদের স্পেশালি ওরা যখন মাইগ্রেট করছে একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে, বেসিক কাজগুলো শিখে আসা উচিত? 100%। ও মাই গড, ইন্ডিয়ান, আমি জানি না ইন্ডিয়ান কতটা এখন চেঞ্জ করেছে, তবে আমার সময় আমরা কিচ্ছু জানতাম না, আর সেটা প্রচন্ড স্ট্রাগলিং বেরিয়ে যাওয়ার জন্য। এখানে আমাদের সমসাময়িক বয়সের বন্ধুদের দেখতাম, তারা অনেক এগিয়ে আমাদের থেকে, এগিয়ে মানে চিন্তাধারা পড়াশোনায় না হলেও বাঁচার জন্য অনেক এগিয়ে। এন্ড ওগুলো তো বেসিক রিকোয়ারমেন্টস তোমার বাইরে থাকার জন্য, এন্ড ইটস মানে এগুলো আমার মনে হয় থাকলে ভালোই হয়। অ্যাবসলিউটলি, থাকলে ভালো হয় না, থাকাটা মাস্ট। তারপর বলো, তোমার ইউনিভার্সিটি শুরু হলো? ইউনিভার্সিটি খেলার মাধ্যমেই শেষ হয়ে গেল। আমি এখানে ক্রিকেট খেলতাম, টেনিস খেলতাম, আর নতুন একটা জিনিস শুরু করলাম, অল্প একটু গলফও খেলা শুরু করলাম। আচ্ছা। ক্রিকেটের মতোই আমাকে বলে নিয়ে যাওয়া হলো যে এটা গেম, কিন্তু একেবারেই নয়, অনেকটাই আলাদা, অনেকটাই ডিফারেন্ট। তো ওটা শিখতে অনেক সময় ব্যয় করলাম। ইউনিভার্সিটি সে অনুযায়ী স্কুলের মতোই পাস হয়ে গেল, আর ইউনিভার্সিটির পরেই আমি আমার কোম্পানিতে ঢুকে গেলাম, জেরক্স। তুমি কিসে কমপ্লিট করলে ব্যাচেলর? আমি কমপ্লিট করলাম আইটিতে। আচ্ছা, স্পোর্টস থেকে আইটি, আচ্ছা ঠিক আছে। আর আইটিতেই আমি জেরক্সে ঢুকলাম। আচ্ছা, তোমার ফার্স্ট জব? আর ফার্স্ট জব। আচ্ছা। জেরক্স থেকে আজ অব্দি বেরোতে পারিনি। ইটস লং টাইম। এক্স্যাক্টলি। তো জেরক্সেই চলেছে। জেরক্সে প্রায় 5 বছর আমি আইটিতে ছিলাম, অ্যাডলেডে। আচ্ছা। তো তুমি কি আইটিটা এনজয় করা শুরু করলে, নাকি জাস্ট একটা জব করতে হবে করছি? থ্যাংক ইউ ফর আস্কিং। ইটস ফানি দ্যাট ইউ সে দ্যাট। 5 বছর পরে যখন আমি আইটিতে চাকরি করছিলাম, তখন a point came যে a little bit of depression kicked in. আমি রিয়েলাইজ করলাম যে এখানে আমার উন্নতি বা এখানে আমার promotion, recognition and everything very very hard, কারণ I'm competing with the best of the best. আর আমার জীবনটা তো পড়াশোনায় কাটেনি, খেলায় কেটেছে। হ্যাঁ। তো লিটল বিট অফ ডিপ্রেশন কেম ইন। ভাবছিলাম, কোয়েশ্চেন করছিলাম যে এটাই আমি আলটিমেটলি করতে চাই কিনা, আর এটা আমি পারসিস্ট করতে পারবো কিনা, কারণ there is no future. তাহলে তুমি ডিপ্রেশনটা কি করে হ্যান্ডেল করলে? লাইক হোয়াট ডিড ইউ ডু দ্যাট টাইম?
ভেরি হার্ড। আমার প্রায় এখনো মনে আছে 5 to 6 months কেটেছিল ওয়ের আই ডিডন্ট হ্যাভ আ ডিরেকশন। তো ভেরি লাকিলি আমার একজন মেন্টর ছিল বা এখনো আছে যে আমাকে অনেক পজিটিভ ভাবে গাইড করেছিল। তো তুমি বলছো শেয়ারিং ডিপ্রেশনে অনেক হেল্প করে? ভীষণভাবে। আচ্ছা। আর যদি তুমি সত্যিকারে একজন ভালো মেন্টর পাও তাকে ছেড়ো না। ইটস ভেরি হার্ড না? ভেরি হার্ড। সে তোমাকে শুধু জানে না, সে তোমার পজিটিভস জানে, সে মার্কেট প্লেস জানে, তুমি কোন জায়গায় এক্সেল করার পোটেনশিয়াল রাখো জানে, তোমাকে গাইড করার রাখে। তো সবভাবে সে প্রচণ্ডভাবে হেল্প করেছিল। ইট ওয়াজ গুড যে তুমি ওপেন আপ করেছো। আমরা সবাই কিন্তু পারি না, যখন ডিপ্রেশনে যাই আমরা ভাবি কাউকে যদি বলি হাউ দে উইল টেক, মানে কিভাবে। তো ইটস আ ভেরি গুড থিং। বাট তুমি এমনি লাইফেই তুমি ডিপ্রেশনের জন্য ওয়েট করো না, এমনি লাইফেই তুমি সেই মেন্টরকে খোঁজো। অনেকেই নিঃস্বার্থভাবে হেল্প করে, অনেকে অনেক উদার মনের হয়, সেই লোকগুলোকে খুঁজে পেলে ছেড়ো না, তাদের সঙ্গে রাখো, একটা সময় দরকার পড়বে। আর তুমিও সেটা রিটার্ন ব্যাক করার চেষ্টা করো। অন্যের লাইফে যদি তুমি সেই ইমপ্যাক্ট আনতে পারো, কোনো কিছু অ্যাড অন করতে পারো, ভালো কিছু। তারপর কি তুমি মানে জব সুইচ করলে বা না? সে আমাকে বললো যে আমার পিপল স্কিলস ভালো আছে, যদি আমি সেলসে ট্রাই করতে চাই, তো নতুন একটা কিছুতে, নতুন একটা কিছুতে, তো আমাকে বললো তোমাকে একটু রিস্ক নিতে হবে আর তোমার একটু নার্ভস লাগবে। আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম এই খেলে দিলে তো এই একটা জিনিসই পেয়েছি, একটু রিস্ক টেকিং আর নার্ভস, তো করি চেষ্টা, ট্রাই করতে কি আছে। আচ্ছা। তো তারপরে বেশ সাকসেসই পেলাম। তোমার ভালো লাগলো? আর খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা। আর একটা কনস্ট্যান্ট ডেইলি চ্যালেঞ্জ আসতে শুরু করলো, কনস্ট্যান্ট রিস্ক আসতে শুরু করলো, কেপিআই এভরি উইকে, কেপিআই এন্ড অল দোস, এভরি উইক, এভরি মান্থ, এভরি ডে। তো সেটাতে বেশ সাকসেস হওয়ার পরে বেশ ভালোই লাগলো, এনজয় করলে তুমি, চলতে শুরু করলাম। তখন তুমি গলফটা, তুমি যে নতুন একটা বললে যে গেমস তুমি শুরু করলে, সেটা হচ্ছে গলফ, সেটা কি আদৌ তুমি কন্টিনিউ করেছিলে নাকি জাস্ট শিখে ইটস ডান এন্ড ডাস্টেড? ওয়ান্স এগেন ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন। গলফ আমার সবথেকে বড় সাথী হয়ে দাঁড়ালো। আচ্ছা আচ্ছা। কারণ কাস্টমাররা বললো গলফ না খেললে কিনবো না। ও আচ্ছা 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 আচ্ছা। তো গলফটা আরো ভাবে খেলা শুরু হলো, কাস্টমারদের সঙ্গে গলফ ডেজে যাওয়া শুরু হলো, গলফ রিট্রিটসে যাওয়া শুরু হলো। মানে একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে তোমায় হেল্প করলো গলফটা, এটা একটা খুব ভালো জিনিস। আমাদের কাস্টমারের সঙ্গে আমরা ট্রিপ করলাম কুইন্সল্যান্ড, তাসমানিয়া, আচ্ছা আচ্ছা, এখন প্ল্যান হচ্ছে চায়না। তো দ্যাট বিকামস দেয়ার ওন নেটওয়ার্ক। আর সবই মেজরিটি টপ লেভেল ডিসিশন মেকারস, সিইও, সিআইও, সিইওস, সব গলফের মাধ্যমেই তুমি কানেক্ট করেছো। ও দ্যাটস ভেরি নাইস। আচ্ছা বলো তো, গলফ তো বেশ ভালোই তোমার সাথী হয়ে গেল দেখছি, তো জীবনে আর কোনো সাথীর কোনো এন্ট্রি হয়নি? ডেফিনেটলি হয়েছে। সে কথা আসার আগে একটা ছোট্ট করে যেটা বলতে চাই সেটা হলো, আমার জীবনে যে এত কিছু বললাম, আমার জীবনে আমাকে অলওয়েজ হেল্প করেছে তিনটে ফাউন্ডেশনাল পিলার্স, বলবো 3.5টে ফাউন্ডেশনাল পিলার্স। একজন হলো আমার মা, যিনি চিরকাল আমাকে ইন্সপায়ার করে গেছেন, মায়ের অবদান আর বলে লাভ নেই। দ্বিতীয় হলো আমার বোন। অনেক লাইফের ঝঞ্ঝাটের মধ্যেই আমরা একসঙ্গে থেকেছি, মানে আমার বোন হলো এপিটমি অফ এনার্জি অ্যান্ড পজিটিভিটি। আর তৃতীয় যেটা বলবো, যেখানে আমি আমার সাথীকে খুঁজে পেয়েছিলাম, আমার বউ। আচ্ছা আচ্ছা, সাথীকে খুঁজে পাওয়া গেছে। সাথীকে খুঁজে পাওয়া গেছে। শি ইজ পারসিস্টেন্স, রেজিলিয়েন্স, আর তার সহ্য করার ক্ষমতা একটা অন্য লেভেলে। আচ্ছা আচ্ছা, তো বলছো তোমাকে সহ্য করা ইজি না? ওটা আরেকদিন শুনে নেব তাহলে তোমার সাথীর কাছ থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই। জাস্ট তোমাকে জানিয়ে রাখি, একটা গলফ গেম অ্যাবাউট 7 আওয়ার্স হয়। মাই গড, আমি যে লেভেলে খেলি সেখানে প্র্যাকটিস করার জন্য 20, 25, 30 ঘন্টা অবধি গলফ খেলতে হয়। ইজ দ্যাট উইকে অর উইকেন্ডে? উইকলি। তো সেটা সহ্য করায়, ম্যারেজটা পারসিস্ট করা, দ্যাটস নট ইজি। তো অনেকই অবদান আছে। আর 3.5 বললাম এই কারণে, কারণ আমাদের বাড়িতে একজন ওমেন লিডার জন্ম নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন 6 বছর বয়স। ও আচ্ছা। আমার নিস। আচ্ছা আচ্ছা। তো শি ইজ ডেফিনেটলি হার্টথ্রব এন্ড গোইং টু বি মাই অ্যানাদার পিলার। ওকে।
তো তোমার সাথে তোমার জীবনে যখন আসলো, মানে তুমি যদি ওই সময়টা একটু বলো, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আর লাভ ম্যারেজ ছিল, মানে হাউ ডিড ইউ মেট হার? একদিন মাকে গিয়ে বললাম, মা বিয়ে করতে হবে। আচ্ছা, কেন বললে বিয়ে করতে হবে? কারণ তুমি বিয়ে কেন করতে হতো। অ্যাডিলেডে ছিলে, তুমি কেন মানে কোনো রিলেশনশিপে যাওনি বা কাউকে খুঁজে পাওনি, মাকে গিয়ে আবার বললে বিয়ে করতে হবে কেন? খেলা, হ্যাঁ। পড়া, আর সময় হয়ে এর ওঠে। মধ্যে আর আচ্ছা আচ্ছা, কেউ কোনো সাথী আর এসে নক করেনি? আম, হয়তো নক করেছে, কিন্তু তুমি মানে আর নক ব্যাক করার টাইম ওরকম পাওনি? ওরকম আচ্ছা ভাবে আচ্ছা হয়নি। একটা সময় মনে হলো বিয়েটা করা খুব দরকার। আচ্ছা, আচ্ছা। কেন মনে হলো আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই মাকে গিয়ে বললাম, মা বিয়ে করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। মা সঙ্গে সঙ্গে আনন্দবাজার পত্রিকা খুললো, পাত্র চাই পাত্রী চাইয়ে ফার্স্ট ফোন করলো। আচ্ছা আচ্ছা। পরের দিন শ্বশুরমশাই আমার বাড়িতে এলো। ওকে। তারপরের দিন আমি গিয়ে আমার বউকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ। বউকে দেখে দেখলাম যে এই এ তো স্বপ্নপুরী, এর বাইরে সে আমি কি করে পাবো। আচ্ছা আচ্ছা। বউয়েরও মনে হয় আমাকে বলেছিল যে শাহরুখ খানের মনে আচ্ছা, হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, 1 বছর কথা বলে বিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা একটু টাইম পেয়েছিলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন হয় সবকিছু দেখার। সো ইট ওয়াজ নট টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ, একটু ওই আর কি অ্যারেঞ্জ লাভ কম্বিনেশন ছিল। 1 বছরের মধ্যে বুঝেছিলাম যে সারা পোলার জীবন। অপোজিট, একজন আচ্ছা। নর্থ পোল, একজন সাউথ পোল। একজন সেলসে কাজ করে, একজন কথা বলা পছন্দ করে না। আচ্ছা আচ্ছা। তো পোলস অ্যাট্রাক্ট ইচ আদার। হ্যাঁ হ্যাঁ। তো সেই অ্যাট্রাকশনটা রয়ে গেছে এখনো। তো এই 1 বছর কি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল? And তোমার কি মনে হয় লং ডিস্টেন্স রিলেশনশিপ ইজ রিয়েলি সামথিং, মানে এখনকার জেনারেশনে তো মানুষ চিন্তাই করতে পারে না। তোমাদের ওই সময় কেমন ছিল ব্যাপারটা? মানে একজনের সাথে বিয়ে হচ্ছে, তার সাথে শুধু ওভার দ্য ফোনে কথা বলছো, মানে দেখা করা বা ছোট ছোট জিনিসগুলো শেয়ার করা সামনাসামনি, সেটা তো হচ্ছিল না। ডেফিনেটলি হচ্ছিল না। আমার মনে হয় এটা একটু ইন্ডিভিজুয়ালদের উপর ডিপেন্ড করে। তুমি কতটা কমিটেড হতে চাইছো তার উপর ডেফিনেটলি ডিপেন্ড করে। আমাদের জেনারেশনে আমি বলবো কমিটমেন্টটা একটু বেশি ছিল, আচ্ছা তাই জন্য আমরা অনেক লয়্যালটিও দেখতে পাই। ধৈর্যটাও ছিল তখন। ধৈর্যটাও ছিল। তো আমরা পারসিস্ট করেছি, অনেক ঝড়ঝাপটা গেছে, তার মধ্যে চালিয়ে গেছি। এখনো সেই এক্সাম্পল ডেফিনেটলি পাওয়া যায়, অনেক 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 ঘরে আছে। ডেফিনেটলি, হ্যাঁ। তবে ফিউচারও এটা থাকবে, আমি আচ্ছা, প্রিটি শিওর। এটা হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিভিজুয়ালের উপর যখন ডিপেন্ড করে, হ্যাঁ হ্যাঁ। ইটস গোনা স্টে। তো তোমার লাইফটা তো বেশ ভালোই রোজি রোজি চলছিল, তো জীবনটা কি এভাবেই চললো নাকি কোথাও কোনো ডাউনফল কিছু আসলো? আপস এন্ড ডাউনস নিয়েই তো জীবন। ডাউনসের মধ্যে যেটা সব থেকে প্রখরভাবে মনে পড়ে সেটা হলো এভরিবডি হ্যাজ টু গো থ্রু ইট। আমার যখন বাবা মারা গেলেন তখন, নট দ্যাট আর্লি বাট নট দ্যাট লেট এজ ওয়েল, তো আই হ্যাড টু গো ব্যাক। কাকুর কি কোনো কিছু মানে সিকনেস বা? কাকুর লিভার সিরোসিস, বেশ কুইকলি জিনিসটা মানে ধরা পড়ে সে ধরা পড়ে চলে আর গেলেন আর কি, মারা সময় গেলেন। দেননি বেশি। আচ্ছা 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 আচ্ছা। তো had to go back. Being the eldest son, have to take Take care of over. the family, Correct. take care of everything. তখন it's already একজন ফ্যামিলি মেম্বার চলে গেছে, তোমার বাড়ির রুফ চলে হ্যাঁ, গেছে, হ্যাঁ। তোমার আর তুমি বলছিলে আইডল চলে গেছে। হ্যাঁ, কাকু ওয়াজ ভেরি, তোমার লাইফে অনেক তার কন্ট্রিবিউশন ছিল, তুমি Exactly, বলছিলে exactly. বিগিনিং এ। হ্যাঁ। তো সে তো চলে গেছেই। তো সেই শোকের সঙ্গে সঙ্গে the learnings that come with it, Bitter যে truth life এর। অ্যাবসলিউটলি তোমার বাবার যে বন্ধুরা, যারা আঙ্কেল, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার্স, মামা মাসি, এদের চেঞ্জেস, এদের একটা অন্য expressions, face। এদের ফেজেস দেখে it's Shocking, it was it's shocking a for you. big learning journey. Especially তুমি যদি বাড়ির বড় ছেলে হও, your journey is different to Others। মেয়ে বা ছোট ছেলে correct, বা হ্যাঁ। ওরকম ভাবে। কারণ তোমাকে হালটা ধরতে হলো ফ্যামিলির আর কি। শুধু ধরতে হয়নি, I had to fight it. আচ্ছা। Now all these friends and families যারা তোমাকে সাপোর্ট করতো, যাদের তোমার মনে হতো আরে বেস্ট লাইফের এটাই তো জীবন, হ্যাঁ হ্যাঁ। now you are actually fighting for your and your family's existence against them. That's so তো sad. tough, কিন্তু it's a time যে
as a body বড় ছেলে you have to set the rules, draw the line in the sand, and say that না nothing has changed, I have taken it over. যখন তুমি এটা প্রমাণ করবে তো they all fall into place, fall into line. But I'm pretty sure lots of people have to go through it. It's not a unique experience, but it's very tough experience. মানে ওই সময় স্ট্রং থাকাটা অলরেডি দেখো মেন্টাল একটা ভীষণ একটা বাজে টাইম যায়, কেউ একজন ফ্যামিলি চলে গেছে, তখন মনে হয় ওই সিচুয়েশনে স্ট্রং থেকে এই জিনিসগুলো হ্যান্ডেল করা প্রত্যেকের জন্যই ইটস সামথিং ইটস নট ইজি অর সিম্পল। আচ্ছা, স্ট্রং থাকা কি যায়? সেটাই কথা, কি করে তুমি কি strong করে, থাকবে? হ্যাঁ। বাট স্ট্রং থাকতেও হচ্ছে বিকজ ইউ হ্যাভ টু ফাইট ফর ইয়োর যারা আছে তাদের জন্য, তোমার ফ্যামিলি বোন ভাই যেই আছে তাদের জন্য তোমাকে দাঁড়াতে হচ্ছে। Exactly. সো ইয়া নেচার তোমাকে স্ট্রং করে দেয় অটোমেটিক্যালি, নেচার তোমাকে ফাইট করতে শিখিয়ে দেয়, আর ইউ হ্যাভ টু। তো আমার মনে হয় না ওর থেকে ডিফিকাল্ট সিচুয়েশন আমি ফেস করেছি। আচ্ছা, লাইফে আর and I feel for everybody who has to go through it. কিন্তু আমি তাদের একটাই অ্যাডভাইস দেব, স্টে স্ট্রং। কেউ তোমার পাশে দাঁড়াবে না, ইউ হ্যাভ টু ফাইট ইউর ওন ব্যাটল and you will come out as a winner. দ্যাটস রিয়েলি গুড। তো তোমার অ্যাডিলেইডে তো লাইফ ভালোই চলছিল, তো বাট আজকে তোমাকে আমি সিডনিতে পেলাম। তো অ্যাডিলেইড এত বছর থেকে নিশ্চয়ই তোমার ওখানে একটা সার্কেল তৈরি হয়ে গেছে, তোমার জব একটা কমফোর্টেবল সিচুয়েশন, অ্যান্ড তোমার বেটার হাফও ওখানে বেশ সেটেল হয়ে গেছে নিশ্চয়ই। তারপর সাডেনলি আবার তুমি নতুন জীবন ট্রাই করার জন্য সিডনিতে। আর একটা খুব ভালো কোয়েশ্চেন, থ্যাংক ইউ আস্কিং এর জন্য। দুটো মেন কারণ আছে। আচ্ছা আচ্ছা, একটা হলো যে আমার বোন আর আমার ভগ্নিপতি আমাকে কনস্ট্যান্টলি সিডনিতে আসার আমন্ত্রণ জানিয়েছে 10 বছর ধরে। ও আচ্ছা আচ্ছা, যে দাদা ভাই আয়, আমরা এখানে সবাই একসঙ্গে থাকবো। তো তোমার ফ্যামিলিকে বোন তো খুব খুব মিস করছিলাম কানেক্টেড তোমার সাথে, তুমি বলছিলে। হ্যাঁ, প্রচন্ড ভাবে। তো ফ্যামিলিকে মিস করছিলাম একসঙ্গে থাকার। আর সেকেন্ডলি হলো আমরা অ্যাডলেডে আমরা ওই কাজ করতে করতে আমি স্টেট ম্যানেজার হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে যাবার কোনো জায়গা ছিল আর না, পরের স্টেপ নেওয়ার আর কোনো কিছু জায়গা ছিল না। আচ্ছা তো আমাকে এই জেরক্সই বললো যে তোমাকে যদি এবার অন্য যেতে হয় তো আচ্ছা। তোমাকে হেডকোয়ার্টার সিডনিতে আসতেই হবে। ওকে, আচ্ছা। তো জব ওয়াজ একটা রিজনও ছিল। জব ওয়াজ একটা রিজন, আর সেকেন্ড রিজন ফ্যামিলি, আর ইট জাস্ট অল ওয়ার্ক টুগেদার। ওয়ার্ক টুগেদার। সো তোমার জন্য ঠিক ছিল, বাট হোয়াট অ্যাবাউট ইউর বেটার হাফ? মানে তার লাইফস্টাইল, তার জব ছেড়ে আবার মানে জাস্ট বিকজ তুমি ফ্যামিলি মিস করছো, তোমার জবের প্রমোশন হবে, এর জন্য তুমি চলে আসলে কি? সত্যি কথা বলতে কি, তারও খুবই ইচ্ছে ছিল সিডনি আচ্ছা আসার, আচ্ছা আচ্ছা, কারণ অ্যাডলেডটা খুব ছোট জায়গা। তো হ্যাঁ হ্যাঁ তো সে এখানে এসে 4-5 বছর থেকে হ্যাঁ, সে বুঝতে পেরেছিল সিডনিতে শুধু Better. অপরচুনিটি বেশি না, আচ্ছা। ফ্যামিলিও পাবো, প্লাস অনেক কিছু জায়গাও Job ঘোরা আছে। option ও তো অনেক সেও আমাকে একটু ইন্টারনালি অল্প একটু প্রেশার দিচ্ছিল যে আচ্ছা, চলো আচ্ছা, এবার আচ্ছা। সিডনিতে যাই। আচ্ছা, তো আচ্ছা। it connected সবকিছু from all ছিল। angles. আচ্ছা, তাহলে ইটস নট অ্যাবাউট অনলি ইউ, তোমার no, তার সাপোর্ট এন্ড তার ক্যারিয়ার প্রোগ্রেশনও ছিল ইম্পর্টেন্ট। নিশ্চয়ই আচ্ছা আচ্ছা, তো এখন সিডনিতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর খুব রিপেন্ট করছি যে আমাদের এটা 10 বছর আগে আসা উচিত ছিল। তো অ্যাডলেডে আমি ভাবতে পারিনি যে সিটিটা বড় হবে না, হ্যাঁ হ্যাঁ সিটিটা ওরকমই থাকবে, ওর আচ্ছা। একটা আলাদা চার্ম আছে। হ্যাঁ হ্যাঁ, তবে ইফ ইউ আর অ্যাম্বিশাস, অপরচুনিস্ট, ইফ ইউ কিউরিয়াস্টিক, তো তোমাকে সিডনি আসতেই হবে। বাট তুমি আইটি পড়ে তুমি কমপ্লিটলি সেলসে স্টেট ম্যানেজার, অ্যান্ড ডেফিনেটলি দ্য নেক্সট স্টেজে তুমি সিডনিতে এসেছো, হুইচ ইজ ডেফিনেটলি আ হায়ার রোল। তো মানে হাউ ডিড ইট ওয়ার্ক ফর ইউ? বিকজ আমরা তো দেশে সাধারণত যেই সাবজেক্টে পড়বো বাবা মারা ডিসাইড করে দেয়, সেটাতেই আমরা ক্যারিয়ার তৈরি করি। তো তুমি অলরেডি বলেছিলে তুমি আইটিতে বোর হয়ে গিয়েছিলে বলে সেলসে আসলে, বাট পড়াশোনা ছাড়া পুরো অন্য একটা সাবজেক্টে তুমি যে মুভ করলে, এটার অভিজ্ঞতাটা কেমন ছিল? বাট ডু ইউ সাজেস্ট সামথিং? ডেফিনেটলি আমি বলবো যে সেলসে থাকার জন্য তোমাকে জেনুইন হতে হবে, সেলসে থাকার জন্য তোমাকে রিস্ক টেকিং হতে হবে, আর তুমি যদি প্রেশারটা নিতে পারো তো আমার মনে হয় সেলস খুবই রিওয়ার্ডিং লাইন। তোমার যদি লোকের সঙ্গে কথা বলতে অসুবিধা না হয়, তুমি যদি পিপল ওরিয়েন্টেড হও, ইট ক্যান গিভ ইউ আ রিয়েলি প্রমিসিং ক্যারিয়ার।
তো আমি সেটা পেয়েছিলাম আমার আইটিতে ডিপ্রেশন আসার পরে আমি এই যখন ট্রানজিশনটা করলাম ট্রাই করলে ইট রিয়েলি ওয়ার্কড আউট ইট হেল্প মি অ্যান্ড আমি ইন্সপায়ার করি লোকদেরকে টু টেক ইট অ্যাজ ফ্রম অ্যান আর্লি এজ যে তোমার যদি এই কিছু কোয়ালিটিস থেকে থাকে ইউ শুড গিভ ইট এ ট্রাই এক্সপ্লোর করো বিকজ স্কাই ইজ ইউর লিমিট এখানে তুমি কোনো প্রসেস কোনো সেলফ ওরিয়েন্টেড কোনো পার্টিকুলার রেকগনিশন প্রমোশনে কাজ করছো না, তোমার পুরো আকাশটা খোলা, তুমি কতটা নিজেকে ড্রাইভ করতে পারবে সে অনুযায়ী তুমি নিজের বেঞ্চমার্ক করতে পারবে। তো তোমার এটার জন্য তোমার সেলস জবের জন্য তো তুমি বলছো জাস্ট প্যাশনটা দরকার নাকি কোনো সার্টিফিকেট বা কোনো কোর্স বা কোনো ডিগ্রি হলে ভালো হয়? পিপল ওরিয়েন্টেড হতে হবে। সেটার জন্য নিশ্চয়ই তোমার ডিগ্রির দরকার নেই। না, হ্যাঁ, তোমাকে জেনুইন আর অনেস্ট হতে হবে আর তোমাকে একটু রিস্ক টেকিং হতে হবে। দেখো সেলস, সত্যি কথা বলতে কি তুমি ঠিকই বলেছো, সেলসের জন্য তোমার ফর্মাল এডুকেশন অনেকটাই লাগছে না, কিন্তু তোমার যেটা লাগছে সেটা হলো পিপল স্কিলস, পিপলের সঙ্গে কথা বলার ক্ষমতা। আর আরও কিছু অল্প কিছু জিনিস লাগে যেটা আই ক্যান রিলেট ব্যাক টু যে আমি যে এই স্পোর্টসের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম, তো আমাকে এই ক্রিকেট বা গলফ এটা আমাকে অনেক কিছু জিনিস শিখিয়েছে। পেশেন্স একটা খুব বড় জিনিস, ডিসিপ্লিন ভাবে কাজ করা, একটা জিনিসকে পারসিস্ট করা, একবারে হবে না, দুবারে হবে না, তিনবারে হবে না, চারবারে হবে। তো এই যে হিউম্যান স্কিলসগুলো যেটা আমাদের কোনো ইউনিভার্সিটিতে বা কোনো স্কুলে শেখানো হয় না, যেটা তুমি হিউম্যান ট্রেটস আমরা বলি, যেটাকে তুমি ধীরে ধীরে কাজ করে বা ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করতে পারো, সেই স্কিলসগুলো ইজ ট্রান্সফারেবল। তাই জন্য আমার নিজের পার্সোনাল জীবনে আর আমি অনেক জায়গাতেই দেখেছি আরও যে বড় বড় সেলস পার্সন যারা খুব সাকসেসফুল তারা অল কামিং ফ্রম স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, কারণ তারা সেই স্কিলগুলোকে নিয়ে এসে সেগুলোকে হারনেস করে দে বিকাম রিয়েলি সাকসেসফুল। আচ্ছা সুব্রত, তোমাকে যদি আমি একটা লাস্ট কোশ্চেন করতে যাচ্ছি, এই তোমার মানে পুরো লাইফ নিয়ে তোমাকে যদি বলা হয় তোমার এই লাইফের এই স্টেজে এসে তুমি যদি কিছু চেঞ্জ করতে চাও তোমার অতীতের, তুমি কি চেঞ্জ করতে? খুব ভালো প্রশ্ন, এটাকে মাঝে মাঝে ভাবিও চুপচাপ বসে থাকলে। অনেক কিছু জিনিসই মনে আসে যে হয়তো ছোটবেলায় ভালো করে মন দিয়ে পড়তাম, তারপরে ভাবি যে যদি সত্যি স্পোর্টসটা পারসিউ করা যেত, না পড়ে হয়তো স্পোর্টসে একটা ভালো ক্যারিয়ার তৈরি করা যেত। অস্ট্রেলিয়া আসার ব্যাপারে কোনো দ্বিধা নেই, বাকি কোনো ব্যাপারেই সেরকম চেঞ্জ করার নেই। তবে এই দুটো মাঝে মাঝেই ভাবি যে যদি আর একটা চান্স পেতাম তাহলে পড়তাম না সত্যি স্পোর্টসটা পারসিউ করতাম। আজকালকার সমাজে যেভাবে স্পোর্টস এসেছে পারসিউ করতাম, কিন্তু আমাকে যদি 1980s নিয়ে যাওয়া হয় তো আমি হয়তো পড়াশোনাটা আর একটু মন দিয়ে করতাম। আচ্ছা, তাহলে ওই দুটো নিয়ে কনফিউশন রয়ে গেছে। আচ্ছা থাকুক, ওটা আমরা ওখানেই রেখে দিচ্ছি। আজকে আমরা আমাদের প্রোগ্রামের এন্ডে চলে আসছি। এখন এখানে আছে আমার কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন, বেশি না, মাত্র 5টা র্যাপিড ফায়ার কোশ্চেন। তোমার ফার্স্ট যে আনসারটা মাথায় আসবে সেটাই বলবে। নিশ্চয়ই। তোমার গো টু ফুড? ইন্ডিয়ান, এনিথিং ইন্ডিয়ান। তোমার ফোনে অন ইউর স্পিড ডায়ালে কে আছে? বউ, বোন আর মা। আচ্ছা আচ্ছা। তোমার ফেভারিট হলিডে ডেস্টিনেশন? ইউরোপ। আচ্ছা, তোমার লাইফ নিয়ে যদি কোনো মুভি করা হয় সেটা টাইটেল কি? ওরে বাপরে বাপ, ওই রবি ঘোষের গল্প হলেও সত্যি। আচ্ছা আচ্ছা, এটার কারণটা কি? গল্পের মতন লাগে তবে এটা সত্যি। আচ্ছা আচ্ছা, তোমার লাইফটা বিউটিফুল স্টোরি। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাক্টর? গোবিন্দা। আচ্ছা, গোবিন্দা কেন? কোনো মাথা লাগে না ওকে বুঝতে, চুপচাপ দেখতে থাকো, এন্টারটেইনমেন্ট হতে থাকবে। That's a very good point. Thank you so much শুভদা আমার সাথে আসার জন্য, and I really hope you all the best for your future. I want to thank you আমাকে ডাকার জন্য, আর এটা খুব আনন্দ করেছি। Fantastic questioning. Thank you.